অক্ষয়পুতুল অকবরের মাধ্যমে আপনাদের স্বাগত। নদিয়া জেলা অভয়া মঞ্চের আজকে প্রথম সভা হলো। আহ্বায়ক অসীম কুমার সরকার এবং ডাক্তারবাবুরা তারা উপস্থিত থেকে আজকে নদিয়া জেলায় যে অভয়া মঞ্চের কর্মসূচি এবং অভয়া মঞ্চ কী করবে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলেন। আমরা আমাদের মাধ্যমে সেটা পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরছি। তাকে স্যাক করা বা বরখাস্ত করা বা লালবাজার অভিযান বা ওসির অ্যারেস্ট বা সিবিআই তদন্ত, এই সমস্ত অনেকগুলোই কিছুটা হলেও যে আমাদের অ্যাচিভমেন্ট হয়েছিল, সেই অ্যাচিভমেন্ট কিন্তু শুধু চিকিৎসক সংগঠনের আন্দোলনের ফল নয়। প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি 9 তারিখের পর 14 তারিখে যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঢল নেমেছিল রাস্তায় রাতে, তাতে সাধারণ মানুষের অগণিত সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল না থাকলে, এবং সাধারণ মানুষ আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে হয়তো, কিন্তু এই যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সাধারণ মানুষ বুঝে নিয়েছে এ হচ্ছে আমাদেরই বাড়ির কোনো কন্যাসভা, আমাদের বাড়ির কোনো ভগ্নীসভা, কোনো অভয়ার নৃশংস খুন হয়েছে এবং তারাও রাস্তায় নেমেছে। এবং এই করতে করতেই কিন্তু আমরা দেখলাম যে এই আন্দোলন শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী বা সরকারি কর্মী সীমাবদ্ধ নয়, এবং আন্দোলন হয়েছিল, যে সমস্ত মিটিং মিছিল হয়েছিল, স্বতঃস্ফূর্ত ছিল, সেগুলো আমাদের অ্যাচিভমেন্ট। তখনও কিন্তু আমাদের অভয় মঞ্চ তৈরি হয়। অভয় মঞ্চ 29 অক্টোবর তৈরি হওয়ার পর থেকে আমরা প্রথম এসেছিল আমাদের সিডিও কমপ্লেক্স অভিযান, মশাল অভিযান, সেখানেও সার্থক রূপ পেয়েছিল। সাম্প্রতিক যে দুটো আমাদের কলকাতা মহামিছিল 9 তারিখে, সেখানেও হয়েছে। যাই হোক, এই অভয় মঞ্চের পারফরমেন্স দেখে আমরা জেলাতে যারা এই অভয়া নিয়ে আন্দোলন করছিলাম, তাদের একটা ইচ্ছা হচ্ছিল যে আমরা জেলা ভিত্তিক যদি এরকম একটা অর্গানাইজেশন গড়ে তুলতে পারি, সেখানে যদি জেলায় বিভিন্ন ব্লক বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি এলাকাতে যদি আমরা এরকম আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে বোধহয় সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষই করুক, তাতে আরও আন্দোলনটা দীর্ঘস্থায়ী হতে পারবে এবং আরও আন্দোলনটা দানা বাঁধবে, এবং সাধারণ মানুষ তাদেরও একটা বলার জায়গা থাকবে। আসিফ মনে হয় যেন তারা তাদের কষ্টের কথাই ব্যক্ত করছে রাস্তায় নেমে। তো সেই জন্যই আজকে আমাদের আমি প্রত্যেক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার অনেকদিনেরই ইচ্ছা ছিল যে এই ধরনের সংগঠন গড়ে উঠুক জেলাতে, কারণ এটা সারা রাজ্যব্যাপী নয়, রাজ্যের বাইরেও আপনারা জানেন বিভিন্ন রাজ্যে রাজ্যে এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়েছে, বিদেশেও হয়েছে। যে ঘটনাটা ঘটেছিল সেটা তো একটা নক্কারজনক ঘটনা। আমরা সবাই আশা করেছিলাম যে অন্ততপক্ষে বিচারটা সঠিকভাবে হয়তো হবে, যে যাই থাকুক না তার পিছনে পলিটিক্যাল মদত থাকুক, যাই থাকুক না কেন, কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে সবই যেন ধামাচাপা করে দেওয়ার জায়গা হলো। কিন্তু জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষরা যে নাচুর বান্দা একটা মনোভাব নিয়েছিল, সেটাকে কিন্তু অভিবাদন জানাতে হয়। এবং তার সঙ্গে আমাদের আশীর্বাবু যে চেষ্টা করেছেন আমাদের জেলাতে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাকে যখন এই গ্রুপে যুক্ত করা হলো, আমি তখন থেকে প্রতিদিন প্রত্যেকজনের মেসেজ আমি দেখতাম। আমি বেশি কথা বলতে খুব একটা ভালোবাসি না, কারণ কাজ করতেই বেশি ভালোবাসি। কথা বলার থেকে কাজ যত বেশি করা যাবে, যত বেশি মানুষের সঙ্গে মিশে এই সমস্ত কাজ করা সম্ভব, সেটাই সব থেকে ভালো হবে। ওখান থেকে কাছাকাছি হতে পারে আমার প্রস্তাব দেওয়া থাকলো, আপনারা যদি মনে করেন ওখানে করা যেতে পারে। আমরা যখন ঘটনা ঘটলো আমাদের 14 তারিখে, আমরা ভাবিনি যে রানাঘাটে চরঙ্গিতে এইরকম একটা জনপ্লাবন ঘটবে। তো আমরা এসেছিলাম, ভাবছিলাম যে হয়তো সারা নাও থাকা যেতে পারে, কিন্তু দেখা গেল যে প্রচুর লোক সমাগম হলো এবং আমরা সারা থাকলাম। সকালবেলায় আমরা বাড়ি গেলাম। তো এই যে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন যেটা শুরু হয়েছে, কোনো কাজ, কোনো কর্মসূচি, কোনো কিছু করবো, আমাদের প্রত্যেকেরই পলিটিক্যাল আইডেন্টিটি আছে। আমরা কিন্তু সেই আইডেন্টিটির ঊর্ধ্বে অভয়া মঞ্চ অদলীয়, আমরা কোনো ঝান্ডা থাকবে না আমাদের, যে দলই করি না কেন, আমাদের অভয়া মঞ্চ অদলীয়। কিন্তু
অরাজনৈতিক যে শব্দটা বলা হয়, নিরপেক্ষ যে শব্দটা বলা হয়, এটা ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে। আজকে রাষ্ট্র মেয়েটিকে বিচার দেয়নি, আজকে বিচার পরের প্রশ্ন, কেন আর্জি করে কর্মরত অবস্থায় মেয়েটি খুন হলো? প্রথম প্রশ্ন, কেন তাকে 36 ঘন্টা অন ডিউটি অবস্থায় তাকে খুন করা হলো? খুনের পর কেন তথ্য প্রমাণ লোপাটের জন্য ব্যবস্থা করা হলো? কেন? এই কতগুলো কেনর প্রশ্ন আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। কেন 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 অনেকগুলো কেনর প্রশ্ন আছে। তো সেই জন্যে আমরা এই মানুষকে কেন প্রশ্নটা করব, কেন মানুষকে তুলব যে রাষ্ট্র বিচার দেয়নি, কেন্দ্র রাজ্য উভয়, সিবিআই তার কাজ করেনি, এখন আমরা কোর্ট আর হচ্ছে রাজপথ। এবং এটা আমি এই ঘটনার পর থেকে 14ই আগস্ট থেকে, তখন আমি কলকাতাতে মানে গত 30শে নভেম্বর পর্যন্ত কলকাতা দিয়েছিলাম, এবং যার ফলে এবং আমার বুকের ভেতর আরো বেশি ঘরে যারা আছে তাদের কাছে আমার থেকে তারা অনেকে বড়, কি বলবো জানি না, প্রথমবার বলছি, তাও ভেতরে কিছু এসছে তাই বলতে এসেছি। এখানে কম বেশি সবাই ডাক্তার, কম বেশি সবাই সাবজেক্ট সম্পর্কে, ফিজিক্স সম্পর্কে সবার কম বেশি জ্ঞান আছে। আমরা একটা খুব ভালো থিওরি ফিজিক্সে জেনেছিলাম, জাড্ডো ইনার্শিয়া যাকে বলে, মানে নিউটন আমাদের সূত্র দিয়েছিল যে কোনো সচল বস্তু সচল থাকলে তাকে বাইরে থেকে ফোর্স দিতে হয়, আর কোনো স্থির বস্তু থাকলে তাকে গতিশীল করার জন্য ফোর্স দিতে হয়। এখানে কাকুরা বললে সবাই আমরা কম বেশি জানি যে এই দেশের যে সরকার, যে মিডিয়া, সবকিছু চারিদিক থেকে টোটালি যে বিষয়টা সেটাকে দমন করে দেওয়ার প্রচেষ্টা চলেছে বা হয়ে গেছে প্রায় কাজটা। গত বছর 9ই আগস্টের পর যেরকমভাবে মানুষ নেমেছিল, এখন কি মানুষের মধ্যে সেই চিন্তাধারা এখনো আছে? আমি নিজে এই গ্রুপে কিছুদিন আগে জয়েন হয়েছি, মানুষ ধীরে ধীরে ভুলছে। আমাদের কিছু কিছু মানুষের মধ্যে ঘাটা হয়ে গেছে, এখনো মনে হয় না, মানে মনে হয় অনেক মানুষের কাছে আমাদের পৌঁছানো বাকি। আর সবকিছু যেহেতু বিপক্ষে যাচ্ছে, আমাদের হয়তো আরেকটু জোর দিয়ে কাজ করা উচিত এই টাইমে। এটাই, আরো অনেক কিছু হয়তো বলবো ভেবেছি, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে পা কাঁপছে বা ইয়ে হচ্ছে, আমি ভুলে যাচ্ছি, আমি বলতে পারছি না ক্লিয়ারলি। তবুও যেটুকু বলার, ওই সব আমাদের বিপক্ষে চলছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এত ব্যস্ততার মধ্যেও যেটা বলবো যে একটা মানুষ দিনে 500 টাকা কামানো আর 1 ঘন্টায় 500 টাকা কামানো, আমাদের এখানে ফোর্সটা বাড়াতে হবে। আমি ফোর্স দিয়েই বলবো, আমাদের যে ভেতরে সুপ্ত তাগিদটা রয়েছে বিচারের প্রতি, এই তাগিদটাকে আরো জাগাতে হবে। যেরকম ভাবে জেগেছিল আগের বছর, সবাইকে ঘুরতে দিলে চলবে না। আমার ফ্রেন্ড সার্কেলে কি হবে এসব করে, কেন জয়, কেন যাচ্ছিস না, আমাদের প্রত্যেককেই বোঝাতে হবে। আমি এখানে এসেছি, আমার বাড়িতে যাই না, জানলে হয়তো বাড়ি থেকে বলবে কেন গেছিস, কি দরকার, এটা হয়ে যাচ্ছিস না। এগুলো আমাদের বাবা মাদেরও বোঝাতে হবে, কারণ আজ কিছুদিন আগে রাজনৈতিক কারণে হোক, ভুলভাবে হোক, যাদবপুরের ক্যাম্পাসে একটা ছেলের মাথার উপর দিয়ে গাড়ি চলে গেল। বিষয়গুলো বুঝতে হবে যে আমি রাজনৈতিক হই বা অরাজনৈতিকই হই, কাকু বলেন অরাজনৈতিক বলে কিছু হয় না, তবুও যাই হই, কিন্তু আমি যখন একটা স্টুডেন্ট হিসেবে যাবো, বিপদটা তো রং দেখে হবে না, যাত্রা হতে পারে। সেরকমই আগের বছর ঘটলো, প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, বছর বছর উৎসবের মতো দুর্ঘটনা ঘটছে, বড়সড় ছোটখাটো না। ফেমে আসছে, মিডিয়া ফেম নিচ্ছে, নেওয়া হয়ে যাচ্ছে নতুন টপিক। এই বিষয়গুলো মানুষকে খবরের চ্যানেলে খবর মনে রাখতে হবে, খবর উপভোগ করলে হবে না, এই উপভোগ জিনিসটা আমাদের সরাতে হবে আর পদক্ষেপ নিতে হবে ধীরে ধীরে। এই যে সত্যি কথা বলছি, মানুষের মধ্যে সেই যে রেসটা ওরা করেছে, বিষয়টা ভুলে গেছে। আপনারা এখানে যারা আছেন আপনারা অবশ্যই মনে রেখেছেন, কিন্তু ভুলে গেছে। আপনার পাশের বাড়ি যে ওই মিছিলে এসেছিল সেও ভুলে গেছে, তাদের মনে করাতে হবে, এটুকুই বলবো। এই অভয়ার ঘটনার পরে যে আমাদের ছাত্র যুব থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ তারা যুক্ত হয়ে পাহাড়ডাঙ্গাতে অনেকগুলো কর্মসূচি আমরা সংগঠিত করতে পেরেছি এবং ব্যাপক অংশের মানুষকে আমরা যুক্ত করতে পেরেছি। তারপর ঘটনার ক্রম
অভয়ের বিচার, যে সঠিক বিচার পাওয়া যায়নি। বিশেষ করে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার তারা এই অভয়ের ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই সারাটা এখন নেই, তার একটা মেন কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে হতাশা। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়ে গেছে, কি হবে, এই সরকারের কোনো বিচার দেবে না, কোনো বিচার পাবো না। সেই হতাশার থেকে মানুষ আস্তে আন্দোলন থেকে সরে যাচ্ছে। সেই হতাশাকে কি করে, কিভাবে আমরা সেই হতাশাকে মানুষকে কাটাতে পারি, সেই বিষয় নিয়ে আমার মনে হয় অভয় মঞ্চকে একটু ভাবনা চিন্তা করা উচিত। সে বিষয়ে আমার তরফ থেকে প্লাস আমাদের পুলিয়ার যারা আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তারা সর্বদা চেষ্টা করছি। এছাড়াও আমি এটুকু বলছি, এর মধ্যে আমরা পুলিয়াতে আমাদের অভয় মঞ্চের তরফ থেকে কোনো একটা প্রোগ্রাম আমার শান্তি ব্লকের পুলিয়াতে নেব, সেই ডেটটা খুব শীঘ্রই আমরা জানিয়ে দিচ্ছি। এই বলে আমার বছর আগে রিটায়ার করেছি, 65-তে পা দিয়েছি। যন্ত্রণা হয়, গাড়ির সামনে থাকতাম তো, আর আমার পিছনে থাকতো হাজার হাজার যাত্রী, পিছনে থাকতো গার্ড। তাহলে চালক যদি ঘুমিয়ে পড়ে, পিছনের যাত্রী সহ গার্ড যে কোনো অঘটন ঘটে যেতে পারে, এ ঘটনা ঘটছে। কাজে এই চালিকা শক্তি হিসাবে একজনকে থাকা অবশ্যই দরকার। আর আজকে অভয়া মঞ্চ সেই পথ আবার নতুন করে দেখাচ্ছে, এটাই আমার কাছে খুব আনন্দের এবং গর্বের যে না, ঘুমিয়ে আমরা পড়িনি, ঘুম নিয়ে আমরা বলি। আমি অনেক জায়গায় বলি, এখানে বিশেষ লোকজন নেই, তবু বলবো ঘুম সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে আমরা 5 রকমের ঘুমের কথা জানি, ডাক্তারবাবুরাও আছেন। একটা ঘুম তো প্রথমে নিদ্রা, যেটা এই ঘুমিয়ে পড়েছি কিন্তু ডাকলেই সাড়া দিই, প্রাথমিক অবস্থা। দ্বিতীয় অবস্থাটা হচ্ছে স্বপ্নালু, যেটাতে আমরা স্বপ্ন দেখি, ডাকলে সাড়া দিই না কিন্তু টাচ করলেই তার ঘুমটা ভেঙে যায়। 3 নম্বর ঘুমটা আর একটু গভীর ঘুম, ডাকলে সাড়া দিই না, ঠেললেও হট করে সে ঘুম ভাঙে না, অনেকটা খেলার পরে করে সে জেগে ওঠে। চতুর্থ হচ্ছে অজ্ঞান অবস্থা বা কোমা অবস্থা, যেটা ওই ডাক্তারবাবুরা যতক্ষণ না সেই অবস্থার থেকে উদ্ধার করতে পারে বা তার সেই প্রাথমিক অবস্থাটা উঠতে না যায় ততক্ষণ তার জ্ঞান ফেরে না। আর পঞ্চত্ব প্রাপ্তি তো জানেন, চিরকালের ঘুম ঘুমিয়েছে। কিন্তু আমরা আরেকটা ঘুমের কথা বলি, ড্রাইভাররা। আমরা আইএলওকে এটা ডেকে আমরা শেষ পর্যন্ত আমাদের ইন্টারন্যাশনাল যে সংস্থা আছে, আমাদের স্বাস্থ্য সংস্থা, তার সাথে যোগাযোগ করে আমরা বলেছিলাম আমাদের ড্রাইভারদের মাঝে মাঝে ঘুম চাপে। যখন প্রকৃতি ঘুমায় যায় 3টে থেকে 5টা পর্যন্ত, তখন ড্রাইভাররা দিনের বেলা যতই ঘুমাক তাদেরও ঘুম চাপে। এবং এই সময়টাতেই আমাদের রিলিফ হলে যারা নতুন করে আসবে তাদেরও যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না, যারা আমরা চালাই তাদেরও হয় না। এই সময়টাকে বলি আমরা মাইক্রো স্লিপিং এফেক্ট, 0 to 24 সেকেন্ড। অর্থাৎ এই 24 সেকেন্ডের মধ্যে এটা আমাদের প্রতিনিয়ত চলতে ফিরতেও কিন্তু হয়। অনেকে দেখবেন রাস্তা দিয়ে চলতে চলতে কে পাশ দিয়ে গেল দেখলেন কিন্তু মনে করতে পারছেন না, অথবা নিজের অজান্তে কখন রাস্তার মাঝখানে চলে এসছেন, পিছনে একটা ট্যাক্সি হর্ন দিচ্ছে, আপনি সরছেন না। এই যে অবস্থান, এইটা সাংঘাতিক। এবং এই পর্যায়ে এসেই মানুষের যত রকমের অঘটন ঘটে। আর আমরা ঠিক এইভাবে আমাদের জীবনের বিভিন্ন সময়ে এই মাইক্রো স্লিপিং এফেক্টের মধ্যে তারা অভয়া, আজ তুমি ধ্রুবতারা সমান, তুমিই কল্লোলিনী, তুমিই তো তিলোত্তমা। আজি সবে মাগিছে বিচার ছিনিয়ে নিতে, মহাকল্লোলে লড়িছে মানুষ দিনে আর রাতে। আর কোনো অভয়াকে তো এভাবে আমরা হারাতে কখনো চাই না। তবে তোমার চিরবিদায়ে জেনে রেখো, জন্ম হলো নতুন এক মৃত্যু পরোয়ানা। ঐশাচিক হিংসার বলি হলে তুমি অনন্যা, তুমি ছিলে শিক্ষিকা, আদর্শ ডাক্তার, ছাত্রী। হারিয়েছি তোমায় আজ মোরা, তাই সকলে তোমার নৃশংস খুন ধর্ষণেরই বিচার প্রার্থী। আর নতুন এক স্বপ্নের দুয়ার গেল খুলে, তোমার মৃত্যু আজ মোদের জিতিয়ে দিলে লজ্জা ঘেরায় বাংলার বুকে। এই বাংলার এক নতুন ঝড়ের উদয় হলো, অভয়া মঞ্চের জন্ম হলো। এই অভয়া মঞ্চকে আপনারা জাগিয়ে তুলবেন, এই কথা বলে আপনার। তো এখানে আমার একটাই জিনিস বলার খুব সংক্ষিপ্তভাবে বলার,
যে পাওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার বলে আমাদের মনে হয় বা প্রয়োজন মনে করছি আমরা, সেগুলো আমাদের নিতে হবে। এবং তার জন্য সবাই মিলে যদি আরো সংখ্যায় বেশি করে যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে বোধহয় এটা আমরা পাবই। এবং আমরা ছিনিয়ে নেব, আমাদের দেবে না, আমাদের ছিনিয়ে নিতে হবে। এই মনোভাব নিয়ে যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে বোধহয় আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই ক্ষেত্রে আমাদের যা যা প্রয়োজনীয় পদক্ষেপ দরকার, সেগুলো আমরা সংগঠিতভাবে নিতে হবে। এইটুকু বলেই শেষ করছি। ওরা একদম খারাপ কাজ করেনি। যে মিথ্যে কথাটা বলেছে, অনেক ভালো কাজ করার উদ্দেশ্যে মিথ্যে কথাটা বলেছে। অভিনন্দন। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। রানাঘাটের চৌরঙ্গি মোড়ে যাদের অভিজ্ঞতা আছে, 14ই মার্চ বলা যায় নদিয়া জেলার একটা ইতিহাস তৈরি হয়েছিল। 14ই আগস্ট, একটা ইতিহাস তৈরি হয়েছিল নদিয়া জেলার। প্রায় 2,500, লিটারালি 2,500 মানুষের সমাগম হয়েছিল এবং আমরা সেটাকে কন্ডাক্ট করেছিলাম। এবার এই যে প্রশ্নটা আছে না, যে থিতিয়ে যাচ্ছে, পাচ্ছি না, একটু বিশ্লেষণ আমাদের নিজেদের জন্য করে বোঝা নেওয়ার দরকার, না হলে সেটাকে আমরা পরবর্তীকালে কন্টিনিউ করতে পারবো না। ঘটনাটা ঘৃণ্য, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমার বাড়িতে যদি ছেলে থাকে, মেয়ে থাকে, বোন, বউ যে থাকবে, আমরা সেটাকে অনুভব করতে পারছি। এবং সেই তাগিদ থেকে, মনুষ্যত্বের তাগিদ থেকে আমরা প্রত্যেকে নেমেছিলাম স্বতঃস্ফূর্ত ক্ষোভ থেকে। এই নামার পরে যখন দেখা গেল আস্তে আস্তে যে এর পেছনে শাসকের একদম সক্রিয় মদত রয়েছে, একটা শ্রেণী স্বার্থে সরে গেল, একটা শ্রেণী ভয়ে সরে গেল, আর আরেকটা শ্রেণী ভাবলো বোধহয় আমরা যাদের চাইছি না তারা বোধহয় ক্ষমতা দখল করার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য, বেটার টু সে বামপন্থীরা বোধহয় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য এই মঞ্চটাকে ব্যবহার করছে। আমাদের কার্যকারণগুলো বুঝে নিতে হবে। যে বলছি যে হচ্ছে না, কমে যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো তো আমাদের নিজেদের ডাউটটাকে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে আমাদের এই 3টে ডাউট আছে। এক, ভয়; দ্বিতীয়ত হচ্ছে স্বার্থ, যারা শাসকের পোষিত হয় তাদের নিজস্ব স্বার্থ; আর তৃতীয় হচ্ছে যে আমি না পাই, অন্য কেন যেন খেতে না পাই, এই ব্যাপারটার জন্য তারা সরে যায়। তাহলে এদের কাছে পৌঁছতে গেলে শুধুমাত্র একটা বক্তৃতা বা ইয়ে করে কাজটা হবে না। ডাক্তারবাবু যেটা বললেন আমার মনে হয় খুব বেটার প্ল্যান। একটু শহরের দিকে সচেতন, রাজনৈতিক সচেতন ঠিক আছে, একটু ইন্টেরিয়ারে আমাদের একদম কর্মসূচি ভিত্তিক নিয়ে নেওয়া, প্ল্যান করে নেওয়া, যে আমরা যাব অভয়া ক্লিনিক যেটা হয়েছিল, আমরা তারপরে বহু প্রোগ্রাম করেছি। রানাঘাটের বুকে 10 থেকে 15টা প্রোগ্রাম হয়েছে। রানাঘাট স্কুলের কোনো টিচার করেছেন, সেক্ষেত্রে তার শোকজ হয়েছে। আমরা ছাত্রদের কারণে ইন ডিসগাইজ ফর্ম, হ্যাঁ আমরা লুকিয়ে করেছিলাম, আমাদের রাজনৈতিক পরিচয় আছে, সেই রাজনৈতিক পরিচয়কে সরিয়ে রেখে অনেক বাকবিতণ্ডা হয়েছে। তা সত্ত্বেও সেই রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে আমরা আমাদের ছাত্র অংশ, আমাদের যুব অংশ, তাদেরকে সংগঠিত করে রানাঘাটের চৌরঙ্গির মোড় দিনের পর দিন সুভাষ এভিনিউকে আমরা ব্লক করে দিয়েছিলাম। এবং সেটা সংগঠিত ফোর্স ছাড়া হয় সম্ভব নয়, কোনো বিপ্লবী সম্ভব নয় সংগঠিত ফোর্স ছাড়া। মানে এমনি এমনি এসে যাবে, ওটা 1-2 দিন হয়। আমরা চেষ্টা করেছিলাম, আমরা বুক স্টল করেছি, সেখানে পর্যন্ত আমরা করেছি। খুব ভালো মনে আছে, রাত্রিবেলা আমরা যখন স্লোগান কাউন্টিং করছি, 5টা মেয়ে কল্যাণী থেকে এসে তারা জেএনএম এর ছাত্রী, ওখানে দাঁড়িয়ে আমাদের থেকে তারা স্লোগান দিতে শুরু করলো। এটা হচ্ছে স্পন্টেনিয়াস, আর বাকিটা আমাদের প্ল্যান। এই দুটো রাইট ভাতৃদ্বয় যখন আকাশে প্লেন উড়িয়েছিল, একদিকে ছিল তার মানে স্বপ্ন, আর একদিকে ছিল তার যন্ত্রপাতি, দুটোর কম্বিনেশন যখন হয়েছে তখন প্লেনটা হয়েছিল। তো সেই জায়গায় সেই কম্বিনেশনটার জন্য আমার মনে হয় প্রত্যন্ত অঞ্চলে অভয়া ক্লিনিক একদম ডাক্তারবাবুর এটা থাকুক, তারা পরিকল্পনা তাদের, কারণ তারা খুব ব্যস্ত শিডিউল তাদের, তো তারা একটা ইয়ে করে দিন যে টেন্টেটিভ 1-2 ডেট এরিয়া ভিত্তিক দিয়ে দিন যে এই জায়গায় আমরা অভয়া ক্লিনিক করবো। আমাদের উদ্দেশ্য অভয়া ক্লিনিক নিয়ে মানুষের কাছে গেলাম, ওখানে গিয়ে তারপরে অভয়া ক্লিনিকের পর আমাদের 1 ঘন্টার ছোট প্রোগ্রাম থাকবে, আমাদের বক্তব্যটা বলবো, যেখানে দেখা হবে একটা স্ট্যাম্পিং। ডাক্তারবাবুই করেছে, আমি নতুন কোনো পরিকল্পনার কথা বলছি না, ডাক্তারবাবুই করেছে, কিন্তু সেটাকে আরেকটু হচ্ছে কনসেপ্ট ফর্মে যদি আমরা করি এই কাজগুলো করতে পারবো। রাজনীতির কথা এলো অদলীয়, ঠিক কথা, কিন্তু অরাজনৈতিক হতে পারে না। সকালে টুথপেস্ট থেকে রাত্রিবেলা ঘুমোতে যাবো, তখন যে আমার মশার তেল সেটা কোন কোম্পানির জ্বালাবো সেটাও রাজনীতি ঠিক করে দেয়। তো রাজনীতি যদি আমার সবকিছুকে ঠিক করে দেয়, রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে আমাদের কর্তব্য। এই কাজটা আমাদেরকে করতে হবে। তার জন্য রানাঘাট মানে শুধু রানাঘাট শহর নয়, তার
পার্শ্বিক অনেক জায়গা আছে, আমাদের অনেকে এখানে রয়েছে, চটুদা, বিদ্যা, প্রদীপদা। এই কেসটাকে চাপা দেওয়ার জন্য এত লড়াই, একটা মেয়ে, কত মেয়ে খুন হয়েছে, কত ডাক্তার খুন হয়েছে, দিনের বেলা পিটিয়ে ডাক্তারদের মেরেছে, মারেনি? কটা ডাক্তার পথে নেমেছে, সেটাও তো খারাপভাবে মেরেছে। দার্জিলিং কদিন একজন চিকিৎসককে, যে চিকিৎসক ভগবানের মতো সবাই পাশে থেকে তাকে পিটিয়ে মেরেছে, ওই চিকিৎসকরা তো পথে নামেনি।